আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের মাঝে আবার নিয়ে আসলাম ভয় নামক অজানা ভালোবাসা গল্পের 5 নম্বর পার্ট। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। তোরা আকস্মিক ভাবে বিরক্ত হয়ে রাগ, লজ্জা আর ঘৃণার মধ্যে সাহস জড়িয়ে নিয়ে প্রতিরোধ করার চেষ্টা করতে লাগলো। ভয় পেয়ে সে আত্মরক্ষা এক ছটপট করে তোটা বাচ্চার মতো একটুখানি জোরে কামড় দিল রুদ্র হাতের বাহুতে। রক্ষা করার প্রয়াসে রুদ্র হালকা চিৎকার করে পিছনে সরে গেল। ব্যথা আর রাগ মিশিয়ে মুখ মুচকে চিৎকার করে বলল, আহ কুত্তি রে, আজকে তোরে খাইছি। এলোমেলো ফুলের নোংরা আবর্জনার মধ্যে ঘরে বসে আছে শিয়াব। সে কোনোভাবেই মানতে পারছে না যে রুদ্র তুরাকে সঙ্গে নিয়ে চলে গেছে। শিয়াব বারবার চিৎকার করে ওঠে, চোখের ক্ষোভ আর হতাশা জেগে উঠছে। আমার তোরাকে চাই, মানে চাই। আমি তোরাকে ছাড়া কাউকে বিয়ে করব না। এনে দাও তোরাকে, না হলে আমি ওই খান বাড়ি একজনকেও ছাড়বো না। শিয়াবের গলা কাঁপছে, হাত বাতাসে ঢেলে চিৎকার করছে। ঘরের মধ্যে উত্তেজনা আর রাগের তীব্রতা স্পষ্ট, কিন্তু সে একা নয়। মানসিকভাবে সে ধীর এবং নিজের লক্ষ্য স্পষ্ট। শিয়াবের বাবা মা ড্রয়িং রুমে বসে আছেন। দুজনের মুখে চিন্তার আঁচড় স্পষ্ট। ঘরে সাজানো ফুলগুলো অচেনা অস্থিরতা করিয়ে পড়েছে। শিয়াব যখন শুনলো রুদ্র তুরাকে নিয়ে চলে গেছে, তখন থেকে তার ভেতরে পাগলামি ধীরে ধীরে জেগে উঠেছে। মাথায় যেন অলোক ঝড় উঠেছে। সে ঘরে ঢুকে ফুলপত্র ছিঁড়ে ছিঁড়ে ছড়িয়ে দিল। আন্দাজ করা যায় না কোত্থেকে এত তীব্র আক্রোশ এসেছিল। বারবার চিৎকার করে উঠল, কণ্ঠে সেদে ওঠা বেদনা, তোরাকে এনে দাও, না হলে আমি কাউকেই ছাড়বো না। শিয়াবের চোখে ভালোবাসার পাগলামিটা স্পষ্ট। সে প্রেম এখনো বেদনা আর রাগের রূপ নিয়েছে। বাবা মায়ের চোখে আঘাত ও ভয়, তারা একে ধরতে চাইলেও শিয়াবের অস্থির পদক্ষেপগুলো থামছে না। ঘরের মধ্যে এক আকস্মিক স্রোত, ভয়, কষ্ট আর অপরিকল্পিতভাবে যে সবকিছু মিশে গেছে। খান বাড়িতে এক বিরাট নীরবতা। কারো মুখে কোনো কথা নেই, হাসি নেই। মানুষের যেন একটা গভীর দুঃখের সাগরে ভাসছে। হল রুমে সময় বসে বসে রুদ্রের ফোনে বারবার কল দিলেও বারংবার বন্ধ পাওয়া গেছে। তনুজা খান কণ্ঠ ভেঙে কেঁদে কেঁদে পড়েছেন। মেয়ের জন্য চিন্তায় অস্বস্তি আর অসহায়তার সীমা নেই। সবকিছুর মাঝে আনোয়ার খানের মুখ চিরস্থায়ী সেই মুহূর্তে শক্ত সঙ্গীত হয়ে দাঁড়ালেন। গলার কণ্ঠে দৃঢ়তা রেখে তিনি আশিক খানের উদ্দেশ্য বললেন, থানায় ফোন করো, বলবি আমার ঘর থেকে একটা মেয়ে কিডন্যাপ হয়ে গেছে। যে নিয়ে গেছে তাকে ধরতে পারলে যেন আইনের আওতায় নিয়ে জেলে দেওয়া হয়। মুহূর্তে খান বাড়ির সকলে থমকে গেল। সবার চোখ এখন আনোয়ার খানের দিকে। হলটা নিস্তব্ধ, কেবল ঘড়ির টিকি টিকি শব্দ আর কিচেনে কোথাও থরথর করা পাত্রের আওয়াজ ভেসে আসছে। রৌশনী খান মুহূর্তেই বললেন, কি কি বলছেন আপনি? এগুলো রুদ্র নিয়ে গেছে তুরাকে? রুদ্র আপনার ছেলে, ওকে কেন পুলিশে ধরবে? আনোয়ার খান নীরবে একবার ঘরটা অতিক্রম করে স্থিরভাবে উত্তর দিলেন, হ্যাঁ, রুদ্র এই বাড়ির ছেলে, অর্থাৎ আমার ছেলে। কিন্তু সে এই বাড়ি থেকে একজনকে নিয়ে পালিয়েছে। তার মানে সে এখন অপরাধী। আর আমি অপরাধী সাজা দিতে কোনো অবস্থাতে এক পা পিছু হব না। খান বাড়ির সবাই আনোয়ার খান শক্ত কণ্ঠ শুনে আর কেউ কিছু বলার সাহস পেল না। রৌশনী খান আঁচল মুখে গুজে কান্না আটকানোর চেষ্টা করছেন। আনোয়ার খান আবার আশিক খানের উদ্দেশ্যে বললেন, কি বলছে শুনতে পারছিস? এই মুহূর্তে থানায় কল দেবে। তুই না দিলে আমি দিচ্ছি। আশিক খান চুপ করে দাঁড়িয়ে রইল। নরম চোখে বড় ভাইকে যেমন সম্মান করে, তেমনি বড় ভাইয়ের সিদ্ধান্তকে সম্মান জানাতে চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে আশিক খান ব্যর্থ। আনোয়ার খান আশিকের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বললেন, ঠিক আছে, কল দিবি না তো আমি দিচ্ছি। এই বলে আনোয়ার খান ফোন বের করে থানায় কল দিলেন এবং উপরতলায় চলে গেলেন। বাড়ির লোকজন সবাই হতচকিত হয়ে ধুম করে বসে রইল। ঘরে কেবল উদ্বেগ আর নিস্তব্ধতার খটকা রয়ে গেল। দিনটাই যেন আজকে খুব বিরক্তকর, তার সাথে সময়টা অসহ্য লাগছে। পাল্লা থেকে লোক এসেছে তুরাকে সাজাতে। তুরা পুতুলের মতো বসে আছে আর মহিলাটা যত্ন করে তাকে সাজাচ্ছে। তুরা বাদ্র হয়ে রুদ্রের বউ হিসেবে নিজেকে সামলাচ্ছে। মাঝে মাঝে চোখ কুচাচ্ছে, ঠোঁট কাঁপছে, ভিতরে অস্থিরতা যেন বাইরে বেরোতে চাইছে। তখন কামড় দেওয়ার প্রায় রুদ্র তুরার উপর ঝাঁপিয়ে পড়েছিল। তুরা বাঁচার জন্য বলেছে বিয়ে করবে। তুরার বিরক্তির মাঝে অজান্তে কয়েক ফোঁটা অস্ত্র গড়িয়ে পড়ল। চোখে অস্বস্তি মিশ্রণ মনে হচ্ছে। প্রতিটি মুহূর্তে আরো গভীর হয়ে উঠছে। কোনো নারী চাইবে না যে রুদ্রের মতো একজন স্বামী হোক। তুরার সামনে রুদ্র অন্য একটা মেয়ে ঘনিষ্ঠভাবে স্পর্শ করেছে। আর সেই দৃশ্য দেখো তুরার মন অজান্তে উত্তেজিত, ভয় আর বিরক্তির মাঝে চলাচল করছে। কিভাবে সেই মন আবার রুদ্রের দিকে টান খায় তা সে নিজেও বুঝতে পারছে না। পার্লারের মহিলাটা তুরাকে সাজিয়ে দিয়ে নিজেই বলল, ওয়াও ম্যাম, আপনাকে অনেক সুন্দর লাগছে। স্যার তো আপনাকে দেখে চোখ ফিরাতে পারবে না। তুরা বিরক্ত হয়ে উঠল, ঠোঁট কামড়ে আয়না নিজেকে দেখলো। কিছুক্ষণ নিজের রূপ দেখার পর নিজেই থমকে গেল। লাল খয়েরি রঙের লেহেঙ্গা, শরীর ভর্তি গহনা, ভারী মেকআপ আর সব মিলিয়ে সুন্দর লাগছে। তুরা মনে মনে নিজেকে
নিজের ছোট প্রশংসা করলো। যদিও রাগ আর অস্থিরতা এখনো ভিতরে জমে আছে, মহিলাটা নিজের বেগে সবকিছু তুলতে লাগলো। যখন ফোন তুলতে যাবে তোরার চোখ পড়লো মহিলাটার ফোনের দিকে। তোরা সঙ্গে সঙ্গে মহিলাটাকে বলল, আন্টি একটা হেল্প করবেন? মহিলাটা মুচকি এসে বলল, হ্যাঁ বলো, কি হেল্প করতে পারি? আসলে আন্টি আপনার ফোনটা একটু দিতে পারবেন? আমি একটা জায়গায় কল দিতে চাইছিলাম। মহিলাটা কিছুক্ষণ ভেবে বলল, ওকে নাও। মহিলাটা ফোন এগিয়ে দিল। তোরা রোবটের মতো ফোন নিয়ে বাবার নাম্বারে ডায়াল করে কল দিল। কয়েকবার রিং হলো কিন্তু কেউ ধরলো না। তোরা বিরক্ত হয়ে বাড়ির টেলিফোনে কল দিল। সেখানে কল দেওয়ার সঙ্গে সঙ্গে কেউ রিসিভ করলো। তোরা সঙ্গে সঙ্গে বলল, হ্যালো, আমি তোরা বলছি, শুনতে পাচ্ছ কেউ? ওপাশ থেকে রোশনী খানের কণ্ঠ ভেসে এলো, কণ্ঠনা যেন উৎকণ্ঠা কাঁপছে। হ্যাঁ তোরা, আমি তোর চাচি, তুই ঠিক আছিস তো? তোরা এখন কোথায়? আর রুদ্র কোথায়? তোরা চোখ ভরে উঠলো অশ্রুতে, গলায় কাঁপুনে আর নিঃশ্বাস যেন আটকে যাচ্ছে তারও হলোয়। হ্যাঁ চাচি, আমি ঠিক আছি চাচি, আমাকে বাঁচাও। আমি রুদ্র ভাইকে বিয়ে করব না, আমাকে জোর করে বিয়ে করছে, প্লিজ তুমি আমাকে বাঁচাও। অপাশ থেকে রোশনী খানের কণ্ঠটা ভীষণ চিন্তিত হয়ে উঠলো। কি বলছিস? রুদ্র তোর পাশেই আছে, একটু ওর কাছে দে তো, আমি কথা বলবো। তোরা ঢুকরে কেঁদে উঠলো, গলার স্বর কেঁপে যাচ্ছে ভয় আর অসহায়তায়। না না চাচি, রুদ্র ভাইয়া জানলে আমার সর্বনাশ করে ফেলবে। তুমি বাবাকে, চাচাকে, সবাইকে বলো আমাকে রুদ্র জোর করে বিয়ে করছে। আমাকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যেতে বলো। রোশনী খানও যেন ফোনের ওপর পাশ থেকে কেঁপে উঠলেন, কণ্ঠটা ভারী হয়ে এলো। আচ্ছা আচ্ছা, তুই শান্ত হ, আমি এখনো তো চাচাকে বলছি, ঠিক আছে, তুই ভয় পাবি না মা। তোরা আবার কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাবে, এমন সময় হঠাৎ পেছন থেকে শক্ত একটা হাত এগিয়ে এসে ফোনটা তোরার হাত থেকে ছিনিয়ে নিল। তোরা চমকে উঠলো, বুক ধকধক করছে। ঘুরে দাঁড়াতে দেখে রুদ্র দাঁড়িয়ে আছে, ঠোঁটে সেই ভয়ানক বাঁকা। তোরা একটা পিছিয়ে গেল, চোখে আতঙ্ক, মুখে নিস্তব্ধ চিৎকার যেন আটকে আছে। রুদ্র নিজের দিকে তাকে নাম্বারটা দেখলো, হালকা হাসলো, তারপর মুখে একরাশ মিথ্যে আনন্দ নিয়ে ফোনটা কানে ধরে বলল, হ্যাঁ মম, কেমন আছো? খুব মিস করছো আমাকে তাই না? ওপাশ থেকে রোশনী খানে গলা পায় কাঁপছে রাগে আর অবিশ্বাসে। কি রুদ্র, এই রুদ্র, তোর কি হয়েছে? সমস্যা কি তোর? তুই তোরাকে নিয়ে গেছিস কেন? আবার ওকে জোর করে বিয়ে করছিস, এসবের মানে কি? রুদ্র রোশনী খানের কণ্ঠে উদ্বেগ শুনেও এক চুল বদলালো না, বরং আরো গভীরভাবে হাসলো। ঠোঁটের কোণে কৌতুকের রেখা টেনে মিশুল গলায় বলল, মম, তোমার ছেলে মনে ধরেছে তোরাকে। মম, আমি তোরাকে চাই, ওকে বিয়ে করছি। এখন থেকে তোরা তোমার পুত্রবধূ। ওপাশ থেকে রোশনী খান প্রায় কাদু কাদু গলায় বললেন, রুদ্র বাবা, পাগলামি করিস না, এদিক শিয়া পাগল হয়ে যাচ্ছে, বাবাটা ভালো, তোরাকে নিয়ে চলে আয় প্লিজ। রুদ্র চোখ আদো বোঝা করে হালকা হাসি নিয়ে উত্তর দিল, সম্ভব নয় মম, তোমার ছেলে যে জিনিস একবার নিয়ে আসে সে জিনিস ফেরত দেওয়ার মানেই হয় না। আর শিয়াপ ওই শালারে বইলো ভালো একটা মেয়ে দেখে বিয়ে করে ফেলতে, আমাদের মাঝে যেন না আসে, না হলে আমি খারাপ হতে এক পাও পিছপা হব না। রুদ্র বাবা দেখ, পাগলামি করিস না, তুই শুনছিস? রুদ্র এবার ঠোঁটের কোণে একরাশ ব্যঙ্গ নিয়ে বলল, মম রাখছি, আমার বিয়ের সময় হয়ে গিয়েছে, নিজের খেয়াল রেখো, আর ড্যাডকে আমার কথা জানিয়ে দিও, বাই মম, উম্মা। কথাটা বলে রুদ্র ফোনটা টুস করে কেটে দিল। মুহূর্তে তার মুখে রং বদলে গেল। যে হাসিটা কিছুক্ষণ আগে ঠোঁটে খেলছিল তা মিলিয়ে গিয়ে জায়গায় নিল একরাশ কঠোরতা। চোখে যেন ভয়ঙ্কর জ্বর ঘনীভূত হচ্ছে। সে ধীরে ধীরে পার্লারের মহিলাটাকে দিকে এগিয়ে গেল, ঠান্ডা নিয়ন্ত্রিত কণ্ঠে ফোনটা তার হাতে দিয়ে বলল, ইউ ক্যান গো নাও। মহিলা কিছু বুঝে ওঠার আগে রুদ্রের চোখে সেই তীক্ষ্ণ দৃষ্টি দেখে এক মুহূর্তে দেরি করলো না, মাথা নিচু করে দ্রুত ব্যাগটা কাঁধে ঝুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে এখন তোরা আর রুদ্র। একটি ভারী নীরবতা চারপাশে ছড়িয়ে পড়লো। রুদ্রের চোখে তখন এক অদ্ভুত ঝড়, রাগ, আকর্ষণ আর জেদ মিশে এক হয়ে আছে। মুহূর্তে সে চোখ পাকিয়ে তোরার দিকে তাকালো। সে চাউনিটা এতটা ভয়ঙ্কর যেন কোনো দগ্ন অগ্নিকণা নিঃশব্দের সামনে ছুটে আসছে। তোরা স্থির হয়ে গেল। বুকের ভিতর ধরফরানি এমন জোরে বাজছে যেন চারপাশে শুনে ফেলবে। রুদ্র ধীরে তুরার দিকে এগোতে লাগলো। প্রতিটি পদক্ষেপ যেন ভারী হয়ে আঘাত করছে মেঝেতে। তুরা এক ধাপ করে পিছাতে লাগলো। ভয়ে চোখ বড় হয়ে গেছে তার। পিছাতে পিছাতে দেয়ালের সাথে ঠেকে পিছানো আর কোনো জায়গা নেই। রুদ্র মুহূর্তে এসে তুরাকে দেয়াল আর নিজের দুই হাতের মাঝে বন্দি করে ফেললো। দেয়ালে ঠান্ডা ছোঁয়া আর রোদের শরীরে উষ্ণতা মিলেমিশে তুরার শ্বাস বন্ধ হয়ে আছে। সে আতঙ্কে চোখ বন্ধ করে ফেললো। রোদের গরম নিঃশ্বাস তুরার মুখে ছুঁয়ে যাচ্ছে। গায়ের লোম কেঁপে উঠছে তার। রোদের চোখ থেমে আছে। তুরার ঠোঁটে সেই কাপা ঠোঁটের পাশে ছোট্ট তেলটা যেন তার ধৈর্য নিয়ে খেলা করছে। তার বুকের ভিতর অস্থিরতা কাজ করছে। ইচ্ছে করছে ওই ঠোঁট জোড়া নিজের আয়ত্তে নিয়ে নিতে। কিন্তু রুদ্র বিয়ের আগে তুরাকে গভীরভাবে ছুঁতে চায় না। রুদ্র কোনোভাবে নিজেকে সংযত রাখলো। মুখটা তুরার কানে কাছে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, জানে মন,
চোখ খোলো, এইভাবে চোখ বন্ধ রাখলে আমি কিন্তু গভীরভাবে ছুঁয়ে দেব। তোরা চমকে ওঠে, পিল পিল করে চোখ মেলালো, আর চোখ খোলার সাথে সাথে রুদ্রের সেই নেশাগ্রস্ত দৃষ্টি দু চোখে জোড়া পড়লো তুরার চোখে। চোখে চোখ পড়তে মুহূর্তের মধ্যে রুদ্রের নিঃশ্বাস ভারী হয়ে উঠলো। সে ধীরে ধীরে তুরার দিকে ঝুঁকে এলো না, নাক পায়ে বরাবর ছুঁয়ে যাবে। কণ্ঠে মিশে গেল অদ্ভুত এক মাদকতা। ফিসফিস করে বলল, চলবে তো। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অসংখ্য ধন্যবাদ।